আমি একজন এমপি হয়ে কিনা একটা বাচ্চা মেয়েকে বিয়ে করব? অসম্ভব, এই বিয়ে আমি করতে পারবো না বলে শাওন মির্জা রাগে নিজের চুল টানতে লাগলো। শাওনের কথায় তার বাবা ইকরাম মির্জা বলল, যাই করো না কেন এই মেয়েকেই তোমার বিয়ে করতে হবে। তাছাড়া বুঝতে কেন পারছিস না? আমি রফিককে কথা দিয়ে এসেছি ওর মেয়েকে আমাদের বাড়ির বউ করে নিয়ে যাব। শাওন বলল, তুমি আমার মতামত না নিয়েই কেন কথা দিতে গেলে? তুমি বুঝতে পারছো না শাওন? তখন রফিককে এই কথাটা না বললে এতক্ষণে ওর হার্ট অ্যাটাক হয়ে যেত। বিয়ের দিনে নিজের মেয়ের বিয়ে ভেঙে গেলে কোনো বাবা সুস্থ থাকতে পারে? ইকরাম মির্জা বোঝানোর সুরে বলল। তাই বলে আমাকেই বলির পাঠা বানাবে? মা তুমি তো কিছু বলো। শাওনের কথায় তার মা শামীমা মির্জা বলল, এখানে আমি কি বলবো? এমনিতেও আয়াতকে আমার প্রথম থেকেই পছন্দ। তাছাড়া তোমারও তো বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, তাই আমার মতে এখনই বিয়ে করে নেওয়া ভালো। বিভিন্ন ইমোশনাল ব্ল্যাকমেল করে শেষে শাওনকে বিয়ের বিড়িতে বসালো। অবশেষে শাওন আর আয়াতের বিয়ে হয়ে গেল। বিয়ে পড়ানো শেষ হতেই শাওন আগেই বিয়ে বাড়ি থেকে চলে গেল। নতুন বউকে রেখে বর আগে চলে গেছে, ব্যাপারটা দেখতে দৃষ্টিকটু হলেও রফিক আহমেদ ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিলেন। সে জানে শাওন একটু রাগী, তাই তো কেউ কিছু বলল না, বরং তিনি মেয়েকে তার শ্বশুর শাশুড়ির সাথে বিদায় দিলেন। গাড়িতে বসে আছে আয়াত, এখন তার ভীষণ কান্না পাচ্ছে। আজকে তার বিয়ে ছিল, হঠাৎই শোনা যায় যার সাথে তার বিয়ের কথা ছিল সে নাকি তার পুরনো প্রেমিকা নিয়ে পালিয়েছে। তখনই তার বাবা অসুস্থ হয়ে পড়ে, আর এমন সময় তার বাবার বন্ধু ইকরাম মির্জা তার ছেলের সাথে বিয়ের প্রস্তাব দেয়। আয়াত ভেবে পায় না তার সাথেই কেন এত কিছু হয়। সে শাওনের কথা ভেবেও ভয় পায়। এই লোককে সে ভালোভাবে চেনে, বাবার বন্ধুর ছেলে, আবার নিজের বেস্ট ফ্রেন্ডের বড় ভাই হওয়ার সুবাদে অনেক আগে থেকেই চেনে। এই ছেলেটা রকচটা জেদি, শেষ পর্যন্ত এমন একটা ছেলের সাথে বিয়ে হবে ভাবতেই পারেনি। পাশ থেকে শিবি গুঁতো দিতেই আয়ানের ধ্যান ভাঙে। কি হলো, কি ভাবছিস? গাড়ি থেকে নামবি না? আমরা পৌঁছে গেছি তো। উপস, ভুলে গেছি। ভাবি আপনি আপনার শ্বশুর বাড়ি পৌঁছে গেছেন, এবার দয়া করে নামুন, নাকি আমার ভাইয়ের কোলে উঠে ছাড়া নিচে নামবেন না। শিবের মুখে এমন কথা শুনে আয়াত নিচে নেমে দাঁড়ায়। শামীমা মির্জা আগেই গাড়ি থেকে নেমে বরণডালা আনতে গেছে। নতুন বউকে তো বরণ করে ঘরে তুলতে হবে। আয়াত বাড়িটির দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। বাড়ির নেমপ্লেটে বড় বড় করে লেখা আছে মির্জা আবাস। এই বাড়িতে সে বহুবার এসেছে সিমির বান্ধবী হিসেবে, কিন্তু আজ সে এই বাড়ি পুত্রবধূ হিসেবে প্রবেশ করবে। শামীমা মির্জা আয়াতকে বরণ করে ঘরে তোলে, তাকে সিমির রুমে পাঠায়। কিছুক্ষণ বাদে প্লেটে করে খাবার নিয়ে এসে আয়াতের সম্মুখে বসে। ভাত মাখিয়ে তার মুখের সামনে ধরে ইশারা করে নিতে আয়াত বলে, আমি কিছু খাবো না আন্টি, আমার ভালো লাগছে না। শামীমা মির্জা বলে, সেই কখন খেয়েছিস? কে জানে, দ্রুত খেয়ে নে, না হলে অসুস্থ হয়ে পড়বি। শামীমা মির্জার জোড়াজুড়িতে আয়াত খেয়ে নেয়। খাওয়া শেষে মায়ের আদেশ মতো সিমি আয়াতকে শাওনের রুমে রেখে আসে। আসার সময় দুষ্টুমি করে বলে, ঘুমিয়ে যায় না ভাবি, আজ কিন্তু আপনার বাসর রাত, তাই আমার ভাইয়ের জন্য অপেক্ষা করিয়েন। আয়াত লজ্জা ভয়ের সংমিশ্রণে সিমিকে বলতে চাই, আমাকে একা রেখে যাস না, ভয় লাগে, কিন্তু তার আগেই সিমি দরজা চাপিয়ে দিয়ে ভাগে। আয়াত বিছানার মাঝ বরাবর বসে আছে। সে চারপাশে তাকিয়ে দেখে এই ঘরে সে আগে কখনো আসেনি। কত বড় একটা রুম, চারপাশে সাদা কালো সংমিশ্রণে আসবাবপত্র সাজিয়ে রাখা। বিছানার চারপাশে গোলাপ আর রজনীগন্ধা ফুল ছড়িয়ে ছিটিয়ে আছে। এই বাসর ঘর সাজালো কোনো সময় কে জানে। আয়াত এত কিছু ভেবে ঘড়ির দিকে তাকায়। ঘড়িতে 12টা পেরিয়ে প্রায় 1টা ছুঁই ছুঁই। আয়াত হাম ছাড়ে, তার ঘুম আসছে। এমন সময় খট করে দরজা খোলার শব্দ হয়। তড়িঘড়ি করে সে মাথার ঘোমটা টেনে দিয়ে বসে। শাওন ঘরে ঢুকে হাতের ঘড়ি আর পকেট থেকে ওয়ালেট বের করে বেডসাইড টেবিলের উপর রেখে ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ বাদে বের হয়ে এসে সোজা বিছানায় শুয়ে পড়ে। একবারও আয়াতের দিকে তাকায় না। এদিকে আয়াত বোকার মতো কিছুক্ষণ বসে থাকে। হঠাৎ পাশ ফিরে শাওন ধমক দিয়ে ওঠে, এই মেয়ে সমস্যা কি? এভাবে বোকার মতো বসে আছো কেন? যাও শাড়ি পাল্টে এসো। আয়াতকে উঠতে না দেখে বলে, কি হলো, কথা কানে যায় না নাকি? বাসর করতে চাইছো? আর যদি বাসর করতে চাওই আমার কোনো আপত্তি নেই, এমনিতেই 29টা বছর সিঙ্গেল কাটিয়েছি, এখন বিয়ের পরও সিঙ্গেল থাকতে চাই না, কাছে আসো বলে আয়াতের শাড়ি ধরে টান দিতে গেলেই সে লাফিয়ে বিছানা থেকে নেমে যায়। লাগেজ থেকে নিজের একটা সুতি 3 পিস নিয়ে ওয়াশরুমে ঢুকতে ঢুকতে বিড়বিড় করে, অসভ্য লোক, লাজলজ্জা বলতে কিচ্ছু নেই। আয়াত বিছানার সামনে দাঁড়িয়ে আছে, কোথায় ঘুমাবে সেটাই ভাবছে। শাওন হাত পা ছড়িয়ে উপর হয়ে শুয়ে আছে। কিছুক্ষণ ভেবে আয়াত একপাশে গুটিসুটি মেরে শুয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়েও যায়। সে ঘুমাতেই শাওন উঠে বসে আয়াতের মুখের দিকে তাকিয়ে ভাবে, এই বাচ্চা মেয়েটা কিনা এমপি ইফতাখারের সাউন্ড মির্জা ওয়াইফ। একটা দীর্ঘশ্বাস ফেলে শাওন সিগারেটের প্যাকেট আর লাইটার নিয়ে ব্যালকনিতে যায়। রেলিং হেলান দিয়ে ধোঁয়া ছুটতে থাকে ওই দূর আকাশে। নতুন একটা দিনের সূচনা ঘটেছে। আয়াতের ঘুম ভেঙে গেছে। সে চোখ বন্ধ থাকা অবস্থায় টের পেল কারো বাহু ডোরে আবদ্ধ। সে ধীরে ধীরে চোখ খুলে দেখলো শাওন তাকে জড়িয়ে ধরে আছে। এক মুহূর্তে আয়াতের নিঃশ্বাস আটকে আসছিল শাওনকে এত কাছে দেখে। সে ধীরে ধীরে নিজেকে শাওনের থেকে ছাড়ালো। বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে শাওনকে এক নজর দেখে ওয়াশরুমের দিকে যেতে যেতে একা একাই বলল, যাক বাবা, বাঁচা গেছে। এই খাটাসটা জেগে থাকলে
নিশ্চিত এতক্ষণে আমাকে ব্যালকনি থেকে টুপ করে নিচে ফেলে দিত। আয়াত ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে একবারে বের হলো, পরনে একটা লাল সুতির শাড়ি। ব্যালকনিতে ভেজা কাপড় ছাড়িয়ে নিয়ে এসে ড্রেসিং টেবিলের আয়নার সামনে চিরুনি হাতে দাঁড়ায়। ভেজা চুল ছেড়ে ঝাড়া দিতেই পানির ফোঁটা দিয়ে শাওনের চোখে পড়ে। সে বিরক্ত হয়ে চোখ খুলে দেখতে পায় একটা মেয়ে লাল সুতি শাড়ি পরে কোমরের নিচে অব্দি লম্বা চুলগুলোতেই চিরুনি চালাচ্ছে। নিজের রুমে কোনো মেয়ে দেখে ভ্রু কুচকায় সে। হঠাৎ মনে পড়ে কাল তো সে বিয়ে করেছে, আর এখন এই মেয়েটা তার বউ। এটা ভেবে আরো একরাশ বিরক্তির শাওনকে ঘিরে ধরে। আয়াত চুলগুলো আঁচড়িয়ে মুখে ক্রিম দিয়ে ঠোঁটে একটু লিপস্টিক দেয়, শেষে মাথায় ঘোমটা দিয়ে ঘর থেকে বের হয়ে যায়। আয়াত বের হতেই শাওন ওর ওয়াশরুমের দিকে যায়। কিচেনে সার্ভেন্টদের সাথে শামীমা মির্জা রান্নার তদারকি করছে। তখনই আয়াত প্রবেশ করে। শামীমা মির্জা আয়াতকে দেখে বলে, এত সকাল সকাল ঘুম থেকে উঠেছিস যে? ঘুম ভালো হয়েছে, কোনো সমস্যা হয়নি তো? আয়াত মাথা ঝাঁকিয়ে বলল, না কোনো সমস্যা হয়নি। এমন সময় সেখানে সিমি চোখ ডলতে ডলতে আসলো। আয়াতকে দেখে কিচেনের দরজার সামনে ঠেস দিয়ে দাঁড়িয়ে বলল, কি ব্যাপার, নতুন বউ এত সকাল সকাল উঠেছে যে? আয়াত তার দিকে তাকিয়ে নাক কুচকে বলল, ছি ছি, তুই মুখ না ধুয়ে নিচে চলে এসেছিস পিছাস মেয়ে। সিমি মুখ বাঁকিয়ে বলল, এই যে মিস, আপনার মতো আমার বাসরাত ছিল না যে সকাল সকাল গোসল করে বের হব। আয়াত আর কথা বাড়ালো না। শামীমা মির্জা তাদের দুজনকে ড্রয়িং রুমে বসতে বলল। আয়াত আর সিমি দুজনেই সোফায় বসে আছে। তখনই আয়াতের চোখ গেল সিঁড়ি দিয়ে নেমে আসা শাওনের দিকে। সাদা পাঞ্জাবির হাতা ফোল্ড করতে করতে সে নিচে নামছে। চুলগুলো ভেজা মানে সেও শাওয়ার নিয়েছে। সিমি আয়াতকে বলল, ভাবিজান এমন করে তাকিয়েন না, আমার ভাইয়ের দিকে নজর লেগে যাবে তো। আয়াত ঠাস করে তার মাথায় চাটি মেরে দিল। শাওন নিচে নেমে ডাইনিং টেবিলে চেয়ার টেনে বসে বলল, মা খাবার খাও, মা খাবার দাও। শামীমা মির্জা ভাজির পাটি টেবিলে রাখতে রাখতে বাকিদের ডাক দিল। একসাথে সবাই মিলে খাবার খাচ্ছে। আয়াত শাওনের সোজাসুজি সিমির পাশে বসে খাচ্ছে। সিমি পাশ থেকে আয়াতের কানে কানে বলল। আয়াত ঠাস করে তার মাথায় চাটি মেরে দিল। শাওন নিচে নেমে ডাইনিং টেবিলে চেয়ার টেনে বসে বলল, মা খাবার দাও। শামীমা মির্জা ভাজির বাটি টেবিলে রাখতে রাখতে বাকিদের ডাক দিল। একসাথে সবাই মিলে খাবার খাচ্ছে। আয়াত শাওনের সোজাসুজি সিমির পাশে বসে খাচ্ছে। সিমি পাশ থেকে আয়াতের কানে কানে বলল, বাসর রাত কেমন কাটালি রে জানু, আমাকে তো বললি না। আয়াত খাওয়া রেখে কটমট করে তার দিকে তাকায়। শাওন এতক্ষণ তাদের দেখছিল। এবার সে গম্ভীর হয়ে বলল, কি ব্যাপার সিমি, দুজনে খাওয়া বাদ দিয়ে কি ফুসুর ফাসুর করছিস? সিমি তুতলিয়ে বলল, কই কিছু না তো, আর একবার যদি দেখেছি খাওয়া বাদ দিয়ে গল্প করছিস, মার একটাও নিচে পড়বে না। পাশ থেকে আয়াত মিনমিন করে বলল, তাছাড়া আর পারেই বা কি? আস্তে আস্তে বললেও আয়াতের কথা সবাই শুনে সবাই মুখ চেপে হেসে ওঠে, আর শাওন রাগে দাঁত চাপে। শাওন খাওয়া শেষে উঠে যেতে যেতে বলল, আমি বাইরে যাচ্ছি, একটা কাজ আছে। ইকরাম মির্জা বলল, দাঁড়াও, কোথাও যাচ্ছ তুমি? নতুন বিয়ে করেছো, প্রথম দিনেই বউকে রেখে বাইরে যাচ্ছ? আজকে তোমার কোথাও যাওয়া লাগবে না। শাওন একবার আয়াতের দিকে তাকিয়ে বলল, তো তুমি কি বলছো? বউ নিয়ে ঘরে দরজাইটে বসে থাকি, এটা তোমাকে মানায়, আমাকে না। আমার কাজ আছে, আমি বাইরে যাচ্ছি, বউ সেই পর্যন্ত তোমরা দেখে রাখো। শাওন চলে যায়। এদিকে ইকরাম মির্জার মুখ থমথমে। কি একটা ছেলে, তার নিজের বাপের মান সম্মান নিয়েই টানাটানি করে। এদিকে আয়াত আর সিমি হাসছে। ইকরাম মির্জা আয়াতকে বলে, তোর কোনো সমস্যা হলে তোর মাকে জানাবে, বুঝছিস আম্মা জান? তোর আন্টিকে এখন থেকে মা ডাকবি আর আমাকে বাবা। আয়াত মাথা নাড়ায়, মানে সে বলবে। ইকরাম মির্জা শামীমা মির্জাকে বলল, শামীমা মির্জা আয়াতকে নিয়ে ওর প্রয়োজনীয় জিনিস কিনে দাও। ইকরাম মির্জা চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে, আমি অফিসে যাচ্ছি, সিমি তুই আয়াতকে নিয়ে গল্প করিস। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে আয়াত। ঠান্ডা বাতাসে তার গা শিউরে উঠছে। এখন তার ভীষণ বাবা মা আর বোনের কথা মনে পড়ছে। আয়াত ভাবে, শাওন কি আদেও তাকে মেনে নেবে, নাকি সম্পর্কের বিচ্ছেদ ঘটবে? শাওন তো তাকে মনে হয় একটুও পছন্দ করে না। এই ভেবে আয়াতের বুক ভার হয়ে আসে। আয়াত ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। এমন সময় পেছন থেকে কেউ তার কাঁধে হাত রাখলে সে শিউরে ওঠে। তৎক্ষণাৎ পেছন ফিরে তাকিয়ে সিমিকে দেখতে পায়। ধুর, ভয় পাইয়ে দিয়েছিলি। এভাবে কেউ পেছন দিয়ে আসে বলেই আয়াত বুকে থুতথুরি দিল। তুই তো সবসময় ভয় পাস, টিকটিকির ডাকেও তোর বুক কাঁপে। আচ্ছা যাই হোক, মা তোকে ডাকছে, আন্টি কল করেছে, কথা বলবে বলে আয়াতের হাত ধরে ঘরের বাইরে বের হলো সিমি। শামীমা মির্জা বিছানায় বসে আছে, তার পাশে সিমি শুয়ে আছে। আয়াত ব্যালকনিতে দাঁড়িয়ে মায়ের সাথে কথা বলছে। কথার মাঝে আয়াতের মা আমিনা বেগম বললেন, শাওন কি তোর সাথে খারাপ ব্যবহার করেছে নাকি? আয়াত বলল, না, খারাপ ব্যবহার করবে কেন? না, শাওন এমনিতেই রাগী, তার উপর এভাবে বিয়ে, খারাপ ব্যবহার করা তো স্বাভাবিক। যাই হোক, মানিয়ে নেওয়ার চেষ্টা কর মা, দেখি শাওনও তোকে অনেক ভালোবাসবে। আয়াত ওই প্রসঙ্গে কিছু না বলে বলল, মা রাত্রি কোথায়, ওর কাছে দাও তো, কথা বলবো। রাত্রি আয়াতের ছোট বোন, সে এইবার ক্লাস 7-এ। রাত্রি ফোন নিজের কাছে নিয়ে বলল, আব্বা, মামার কথা তাহলে মনে পড়েছে? বাবা, আমার কথা তাহলে মনে পড়েছে? আমি তো ভাবছিলাম বিয়ের পর আমাদের চিনবেই না। তোর এই খোঁচা মারা কথা শোনার জন্য কল দেইনি, ভাবলাম আমাকে মিস করছিস তাই কথা বলতে চাইলাম। এখন মনে হচ্ছে আমাকে ছাড়া ভালোই আছিস। দুই বোনে কিছুক্ষণ ঝগড়া করে কল কেটে দিল। শাওন পার্টি অফিসে বসে বসে কিউব মেলাচ্ছে। আজ তার কোনো কাজ করতে ভালো লাগছে না, তাই এই উপায়। পাশ থেকে রাহাত বলল, ভাই জানেন আজ রাস্তায় জুলির সাথে দেখা হয়েছিল, সে আপনার কথা জিজ্ঞেস করছিল। শাওন বলল, তা কি জিজ্ঞেস করছিল? রাহাত বলল, আপনি কেমন আছেন, আপনার গার্লফ্রেন্ড
গার্লফ্রেন্ড আছে কিনা, আপনি কবে বিয়ে করবেন। সবশেষে বলল সে আপনাকে খুব পছন্দ করে, আপনাকে বিয়ে করতে চায়। শাওন সব কথা শুনে মনে পড়লো তার একটা বউ আছে, বাচ্চা বউ। সে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, এইবার জিজ্ঞেস করলে বলবি আমি বিবাহিত, বউ আছে। রাহাত অবাক হয়ে বলল, আপনি বিয়ে করেছেন কবে ভাই, আমাদের তো জানালেন না। আর ভাবি দেখতে কেমন, একসাথে এত প্রশ্ন করলে কোনটা থুয়ে কোনটার উত্তর দিব। আমি বিয়ে করলেই কি তোদের বলতে হবে। রাহাত কাচুমাচু হয়ে বলল, না মানে আপনি একজন এমপি, আপনার বিয়ে তো ধুমধাম করে হবে, সকল রাজনীতির নেতারা উপস্থিত থাকবে, তাই আর কি। শাওন বলল, যাই হোক, ওই চুলি না ফুলি, ওরে দেখলে যা বললাম তাই বলবি। আর রাস্তার কাজ কত দূর, প্রায় শেষ ভাই। রাহাত বলল, শাওন বলল, আচ্ছা আমার জন্য এই একটা সিগারেট নিয়ে আয়। বিকালের দিকে আয়াত আর সিমিকে নিয়ে শামিমা মির্জা শপিংয়ে বেরিয়েছে। ড্রাইভিং সিটের পাশে শামিমা মির্জার পেছনে আয়াত আর সিমি বসেছে। শপিং মল থেকে আয়াতকে কিছু শাড়ি 3 পিস কিনে দিল, আয়াতকে স্মার্টফোন কিনে সিম ভরে দিল। সিমি কয়েকটা টপস কিনেছে। শপিং শেষে আয়াত ফুচকা খাবে। শামিমা মির্জা রাস্তার এই পাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছে, আর রাস্তার ওই পাশে আয়াত আর সিমি ফুচকা খাচ্ছে। শাওন এই রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ চোখ গেল আয়াতদের দিকে, যারা দুজন হেসে হেসে ফুচকা খাচ্ছে। রাহাত ওদের দিকে তাকিয়ে বলল, ভাই ওই যে আপনার ছোট বোন না ফুচকা খাচ্ছে। শাওন বলল, গাড়ি স্টার্ট দে। রাতে সবাই একসাথে খেতে বসেছে। ইকরাম মির্জা গলা খাকারি দিয়ে বলল, শাওন তোমার সাথে কথা ছিল। শাওন ভ্রুকুচকে বলল, কি। ইকরাম মির্জা বলল, কাল তোমাদের আয়াতদের বাড়ি যেতে হবে। শাওন বলল, তো আমার কাজ আছে, যেতে পারবো না। ইকরাম মির্জা বলল, তোমার মতামত চাইনি, কাল সকালে যাচ্ছ তাই জানিয়ে দিলাম, সব গুছিয়ে নিও। শাওন আর কিছু বলল না, চুপচাপ খেতে লাগলো। আয়াত বারবার তার দিকে আর চোখে তাকাচ্ছে। শাওন টেরও পেয়ে কিছু বলল না। ইকরাম মির্জা এবার আয়াতকে বলল, আয়াত মা তোমাদের বাড়ি থেকে বেরিয়ে এসে সিমির সাথে আবার আগের মতো কলেজে যাবা। আয়াত বলল, ঠিক আছে বাবা। কফির কাপ হাতে নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে আয়াত। শাওন বাড়ি থাকাকালীন তার এই রুমে ঢুকতে তার ভয় লাগে। নিজেকে ধাতস্থ করে সে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। শাওন সোফার উপরে বসে ল্যাপটপে কি কাজ করছে। আয়াতকে কফি নিয়ে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, সমস্যা কি, এভাবে দাঁড়িয়ে আছো কেন। আয়াত বলল, আপনার কফি টেবিলে রাখো আর এখান থেকে যাও। বলে শাওন আবার ল্যাপটপে মনোযোগ দিচ্ছে। আয়াত কফির কাপ টেবিলের উপর রেখে বিছানায় শুয়ে পড়ে, সাথে জোরে জোরে বলল, সাধে কি আর খাটাস বলি, যেমন মানুষ তাকে তেমনই ডাকতে হয়।